নমস্কার, আমি ডক্টর দিব্যেন্দু চক্রবর্তী, কনসালটেন্ট ফিজিশিয়ান। হ্যাঁ, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাকে বলে ফাংশনাল বয়েল ডিজিজ। ফাংশনাল বয়েল ডিজিজ, এখন নামটা খুব ভারী হলেও রোগটা কিন্তু খুব কমন। কীরকম জিনিস ব্যাপারটা একটু উদাহরণ না দিলে ঠিক বোঝা যাবে না, কিন্তু জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যে, ভারতীয়দের মধ্যে, শুধু বাঙালি ভারতীয় কেন, এই আমাদের সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুব কমন রোগ একটা, সেটাকে বলে ফাংশনাল বয়েল ডিজিজ। মানে কীরকম জিনিসটা, যেমন ধরুন পেটের সমস্যা। পেটে কি সমস্যা? পেটের হাজারো সমস্যা। পেট কখনো ভারী হয়ে থাকছে, পেট কখনো হালকা হালকা ব্যথা হচ্ছে, খাওয়ার পরেই পেট একদম ফুলে উঠছে, মাঝে মাঝে গলা বুক জ্বালা করছে, মানে পেটের একটা অস্বস্তি। পায়খানা ঠিকঠাক হচ্ছে না, স্টুল হচ্ছে না, মাঝে মধ্যেই আমাশা হচ্ছে, অনেকে আবার বলে ক্রনিক আমাশা, অনেকে বলে মোড়া আমাশা হচ্ছে, অনেক পেশেন্ট বলে চাপা অম্বল, তার সঙ্গে কারো কারো আবার মাথার যন্ত্রণা হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক, মানে সবসময় একটা অস্বস্তি ভাব শরীরে, বিভিন্ন রকমের অস্বস্তি, তার সঙ্গে পেটের সমস্যাটা বেশি প্রিডমিনেন্ট, মানে পেটের সমস্যাটা বেশি আর কি। এবং পেশেন্টের মনে হচ্ছে সবই ওই পেটের সমস্যা থেকেই হচ্ছে আর কি। তো পেশেন্ট কি করেছে না, পেশেন্ট বিভিন্ন রকমের ওষুধ খেয়েছে, ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েছে, গুগল থেকে ঘেঁটে ওষুধ খেয়েছে, ফেসবুক দেখে ওষুধ খেয়েছে, আয়ুর্বেদিক খেয়েছে, হোমিওপ্যাথি খেয়েছে, এবং টেস্ট, সমস্ত রকম টেস্ট করেছে, আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, প্রায় সব টেস্ট হয়ে গেছে, কিন্তু পেশেন্টের রোগ সারেনি, এই পেটের সমস্যা তার সারেনি। তার ফলে সে এখন মোটামুটি সব কিছু ছেড়ে দিয়েছে, প্রতিদিন একটা করে গ্যাসের ওষুধ তাকে খেতে হয়, মানে পিপিআই আর কি, খেতে হচ্ছে, এবং খেয়েও সে ভালো নেই, কিন্তু তবু কিছু তো একটা খেতে হবে, তার জন্য সে প্রতিদিন একটা পিপিআই খাচ্ছে। কতদিন খাচ্ছে? বছরখানেক, বছর দুয়েক ধরে একটানা খেয়ে যাচ্ছে, খেয়েও কোনো কাজ হচ্ছে না, কিন্তু না খেলে যেন মনে হয় শরীরটা ভালো নেই আর কি। খেলেও যে খুব ভালো থাকে সেটাও না, না হলে তো সে এতগুলো ডাক্তার দেখাতো না। তো এই ধরনের সমস্যা, এবার ভেবে দেখুন, এই সমস্যাটা কিন্তু আমাদের রাজ্যে, আমাদের দেশে খুব কমন একটা প্রবলেম। খুব আশ্চর্য ব্যাপার হচ্ছে, এই পেশেন্টগুলো এই যে এতদিন ধরে ভুগছে, তার কি কোনো ওয়েট লস হয়েছে? না, ওজন কিন্তু কমেনি, বরং আরো কিছু কিছু মানুষের ওজন বেড়েওছে। আর পেটের সমস্যার সঙ্গে সঙ্গে তাদের আরো অনেক কিছু সমস্যা আছে, যেমন সবসময় একটা অ্যাংজাইটি ভাব, মানসিক টেনশন, চিন্তা ভাবনা, পেট নিয়েও চিন্তা ভাবনা, যে কোনো জিনিস নিয়েও চিন্তা ভাবনা। এমনিতেই মানুষটা খুব টেনশনের মানুষ, খুব টেনশন করে আর কি সব ব্যাপারে। রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, মাথার যন্ত্রণা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এসব বিভিন্ন রকমের হচ্ছে, শুধু পেটের সমস্যা না, বিভিন্ন রকমের হচ্ছে, কিন্তু তার কোনো অ্যালার্মিং সাইন সিমটমস নেই। অ্যালার্মিং সাইন মানে পেটের রোগের ক্ষেত্রে আমরা যেগুলো ধরে থাকি, এক নম্বর হচ্ছে ওয়েট লস, যেটা আমি বললাম, তার কোনো ওয়েট লস নেই, তার স্টুলের সঙ্গে কোনো ব্লাড আসছে না, পেটের যেটা, স্টুলের যেটা প্রবলেম সেটা কনস্ট্যান্টলি রয়ে গেছে, এরকম নয় যে খুব খারাপ হয়ে গেছে, সেটাও না। তার খাবার খেতে গিয়ে গলায় খাবার আটকে যাচ্ছে না, কখনো খাবারের বমির সঙ্গে রক্ত টক্ত কিছু আসেনি, এগুলোকে বলে অ্যালার্মিং সাইন সিমটমস। তো সেরকম কিন্তু কিছু না, এবং তার সমস্ত রিপোর্ট সবই নর্মাল। এই ধরনের রোগগুলোকে, পেটের সমস্যাগুলোকে আমরা বলি ফাংশনাল বয়েল ডিজিজ। ফাংশনাল বয়েল ডিজিজ মানে কি, তার অ্যাকচুয়ালি অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম নেই পেটেতে, মানে তার না লিভারের প্রবলেম আছে, না তার কোনো স্পেসিফিক ডিজিজ আছে পেটের, সব ডিজিজ তার এক্সক্লুড করা হয়ে গেছে, মানে রিপোর্ট করে দেখা গেছে যে কোনোটাই নেই তার। তো এই ধরনের রোগগুলোকে আমরা বলে থাকি ফাংশনাল বয়েল ডিজিজ। ফাংশনাল বয়েল ডিজিজ মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি পেটের সমস্যা ঠিক না, এটা হচ্ছে পেটের মধ্যেকার যে নার্ভগুলো আছে, এবং আমাদের সারা শরীরে তো নার্ভ আছে। এখন নার্ভ মানে আবার সাধারণ মানুষ
অনেকে আবার নার্ভের বাংলা করেন শিরা। শিরা কিন্তু আলাদা, শিরা হচ্ছে ভেন, নার্ভ মানে হচ্ছে স্নায়ু। স্নায়ু তো আমাদের সারা শরীরে আছে, পেটের ভিতরেতেও আছে, পেটের যে ইন্টেস্টাইনস মানে ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত এইসব আর কি, তো মানে পেটের নাড়িভুড়ি এর মধ্যেও কিন্তু নার্ভ আছে। সেই নার্ভের কিন্তু সমস্যা। তো এই আমাদের সারা শরীরের সমস্ত নার্ভগুলোকে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করে কি? নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সোজা বাংলায় বলতে গেলে ব্রেন এগুলোকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই রোগটা কোথায়? এই স্নায়ুর রোগ, পেটের মধ্যেকার যে স্নায়ু সেটার সমস্যা অথবা ব্রেনের সমস্যা, এই হচ্ছে ব্যাপার। তার মানে অ্যাকচুয়ালি এই রোগটা মস্তিষ্কের রোগ, ব্রেনের রোগ। এখন পেশেন্টরা যখন আসে এইসব নিয়ে, আমরা যখন বলি যে দেখুন আপনার সমস্যাটা ঠিক এক্স্যাক্টলি পেটের নয়, তার জন্যই রিপোর্টে কিছু পাচ্ছেন না, রিপোর্ট যতবার করবেন নর্মালি আসবে, আপনার সমস্যাটা ঠিক পেটের না। তখন পেশেন্টরা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু তাহলে সমস্যাটা কোথাকার? এবং তাকে যদি বলে সমস্যাটা আপনার ব্রেনের, তাহলে তিনি তো রণংদেহী হয়ে ওঠে। কারণ এতদিন ধরে আমি ভুগছি, আপনি এসে বলছেন যে মানে অহেতুক বলছেন যে এটা ব্রেনের রোগ। ঠিক আপনি বলতে চাইছেন আমি পাগল না, কিন্তু এটা পেটের সমস্যা ঠিক না। পেটের ভিতরকার যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলোর সেন্সিটিভিটি বেড়ে গেছে। সেন্সিটিভিটি কিসের জন্য সেন্সিটিভিটি বেড়ে গেছে? অনেক কারণে সেন্সিটিভিটি বাড়ে। কিছু কিছু খাবার খেলে নার্ভগুলো হঠাৎ করে অতিরিক্ত সচল হয়ে ওঠে, তার জন্য প্রবলেম হতে পারে। তার সঙ্গে সব থেকে বেশি যেটা হচ্ছে, যেটার উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের মানসিক অবস্থা। এই আমাদের ব্রেন, আমাদের মানসিক চিন্তা ভাবনা, এর কিন্তু এফেক্ট পড়ে আমাদের পেটের উপরে। এখন আপনারা অনেক সময় দেখে থাকবেন যে বেশ কিছু মানুষ আছে, ধরুন বেড়াতে যাবেন সকালবেলা, গাড়ি এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, সবাই রেডি হচ্ছে খুব তাড়াহুড়ো করে, বাড়ির একজন মানুষ সে কিছুতেই রেডি হতে পারছে না, সে শুধু বারবার বাথরুমে যাচ্ছে, সে তার পায়খানা পাচ্ছে, স্টুল মানে হচ্ছে আর কি তার বারবার, এবং কিছুতেই সে রেডি হতে পারছে না, বারবার তাকে বাথরুম যেতে হচ্ছে, বারবার বাথরুমে যায়। এটা কিন্তু একবার নয়, এটা প্রায়ই হয় তার ক্ষেত্রে। যখনই কোনো মানসিক টেনশন হয়, চিন্তাভাবনা হয়, কোনো একটা অ্যাসাইনমেন্ট আছে, কোনো একটা কাজ আছে তাকে করতে হবে, তখনই কিন্তু তার পেট খারাপ হয়ে যায়। তার মানে কি, তার কি পেটের রোগ হয়ে গেল নাকি হঠাৎ করে? না, ব্যাপারটা তা না। ব্যাপার হচ্ছে এই যে ব্রেন তার চঞ্চল হয়ে উঠেছে। তা ব্রেন আমাদের পেটের নার্ভগুলোর উপরে এফেক্ট ফেলছে, তার ফলে তার পেটের সমস্যা তৈরি হচ্ছে। এটা খুব কমন জিনিস। এবার ধরুন একটা মানুষের ব্রেন সবসময় এরকম চঞ্চল হয়ে আছে, কখনোই সে নর্মাল কাম অ্যান্ড কুল কন্ডিশনে আসছে না, তাহলে তার পেট তো কখনোই ভালো থাকবে না, তার পেটের সমস্যা হবেই, বিভিন্ন সময় বিভিন্ন রকমের পেটের প্রবলেম হবে। তার মানে হচ্ছে, এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ব্রেন গাট অ্যাক্সিস বলে একটা বস্তু আছে। ব্রেন গাট অ্যাক্সিস মানে আমাদের ব্রেন এবং পেট, এই দুটোর মধ্যে একটা সংযোগ আছে। এখন তো অনেক রিসার্চে বলছে যে পেটের মধ্যে একটা ব্রেন আছে। তো যে ব্রেন গাট অ্যাক্সিস মানে আমার ব্রেন যদি ভালো থাকে, আমার মস্তিষ্ক যদি ভালো থাকে, আমার মন যদি ভালো থাকে, আমার পেটও ভালো থাকবে। আমার পেট যদি ভালো থাকে, আমার মাথাও ভালো থাকবে, মাথাও ভালো কাজ করবে। তো এটাকে বলে ব্রেন গাট অ্যাক্সিস। দেখবেন অনেক বাচ্চা ছেলে পরীক্ষা দিতে গিয়ে যাওয়ার আগে বমি করে, মনে হয় যে পেটের সমস্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে মানসিক টেনশন। তখন আমরা বুঝতে পারি ব্যাপারটা খুব ভালোভাবে, সাধারণ মানুষেরা বুঝতে পারে যে মানসিক টেনশন হলে এর পেটের সমস্যা শুরু হয়েছে। তো এই রোগটাও ঠিক তাই। অ্যাকচুয়ালি তার সমস্যাটা পেটের শুধু না, তার জন্য আপনি আল্ট্রাসোনোগ্রাফি করছেন, এন্ডোস্কোপি করছেন, ক্রোনোস্কোপি করছেন। এগুলো করে কি দেখা হয়? এগুলো করে দেখা হয় স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা, কোনো স্পেসিফিক ডিজিজ আছে কিনা। সেগুলো কিছু নেই তার, কিন্তু তার এই ব্রেন গাট অ্যাক্সিসে গন্ডগোল আছে। এখন কেন এই রোগটা হয় সে নিয়ে তো অনেক রকমের রিসার্চ হয়েছে, অনেক এ নিয়ে অনেক রকম গল্প আছে, অনেক থিওরি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেন হয় সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। মোটামুটি এটা ভেবে নেওয়া যায় যে এই যে ব্রেন গাট অ্যাক্সিস, এটা কিন্তু সবাই
সমস্ত যারা রিসার্চার তাদের মধ্যে একটা জিনিস সবাই একটা জায়গায় এসে কনক্লুশন দাঁড়িয়েছে যে এটার সঙ্গে মানসিক অবস্থার, পেটের সমস্যা এই যেটা হয় এর সঙ্গে মানসিক অবস্থার একটা সম্পর্ক আছে। তো এক্ষেত্রে তাহলে ট্রিটমেন্ট কি? এই যে আপনারা এই যে দিনের পর দিন গ্যাসের ওষুধ পিপিআই খেয়ে যাচ্ছেন, এতে কিন্তু কোনো কাজ হবে না এতে। এবং উল্টে এই যে দীর্ঘদিন ধরে পিপিআই খাচ্ছেন এর সাইড এফেক্টে কিন্তু ভুগবেন। কি সাইড এফেক্ট? দীর্ঘদিন ধরে যে পিপিআই যদি আমি খাই, মানে ওই গ্যাসের ওষুধ যেগুলো আর কি, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোমেপ্রাজল, এইসব যেগুলো আপনারা সব ডিএসআর ডি এইসব দিয়ে নাম দিয়ে খান, সেগুলো দীর্ঘদিন ধরে খেলে কি হবে? দীর্ঘদিন ধরে যদি খান পেটের মধ্যে অনেক সমস্যা হয়। আমাদের পেটে তো একটা নর্মাল অ্যাসিডিটি থাকে, পেটের ভিতরে অ্যাসিড থাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা খাবারকে হজম করতে সাহায্য করে। তো আপনি যদি দীর্ঘদিন ধরে ওই অ্যাসিড সাপ্রেশন ওষুধগুলো খেয়ে যান, তাহলে কি হবে? পেটের সেই অ্যাসিডিটিটা, ন্যাচারাল যে অ্যাসিডিটি, সেটাই নষ্ট হয়ে যাবে। তার ফলে কি হবে? খাবার হজম হবে না আপনার। যে সমস্যাটার জন্য আপনি খাচ্ছেন ওষুধটা, তাতেই কাজ হবে। অনেকের ক্ষেত্রে কনস্টিপেশন হয় এপিপিআই খাওয়ার জন্য, অনেকের ক্ষেত্রে ডায়রিয়া হয়, এবং বেশ কিছু নিউট্রিয়েন্টস যেগুলো ইম্পর্টেন্ট আমাদের শরীরের পক্ষে, ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এগুলো অ্যাবজর্পশন হবে না আমাদের শরীরে। তার ফলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হবে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে হাড়গুলো নরম হবে, দাঁত নষ্ট হয়ে যাবে, কোমরে পিঠে ঘাড়ে ব্যথা হবে। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে মাসেল ক্র্যাম্পিং হবে, ব্রেন ঠিকঠাক কাজ করবে না, অনেক রকমের সমস্যা হবে। তখন আমাদের মনে হবে, যখন গা হাত পা ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, তখন আবার আমাদের মনে হবে যে আমার আবার বেশি করে গ্যাস হচ্ছে। অনেক মানুষই ভাবেন যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা এইসব গ্যাস থেকে হয়, তো আরো বেশি করে গ্যাসের ওষুধ খেতে শুরু করেছে। মানে একটা করে খেতেন প্যান্টোপ্রাজল, এখন সে 2টো করে খেতে শুরু করলো, তাতে সমস্যা উল্টে বাড়লো। কাজে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাওয়াটা এই রোগের চিকিৎসা না। এই রোগের জন্য চিকিৎসাটা কিন্তু খুব সহজ না, যেহেতু এই রোগের অ্যাকচুয়াল কারণ আমরা এখনো জানি না। যেগুলো করা হয় সেক্ষেত্রে প্রথমত ডিজিজটা সম্পর্কে জানতে হয়, এই রোগটা কি। কিছু কিছু খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে, অনেকের ক্ষেত্রে যেমন আঠা ময়দা খেলে সমস্যা হয়, সেগুলো বারণ করা হয়। দুধ জাতীয় জিনিস খেলে অনেকের প্রবলেম হয়, শাক খেলে সমস্যা হয়, সেগুলো তাদেরকে বারণ করে দেওয়া হয়, যেগুলো খাবেন না। কিছু স্পেসিফিক মানে ডায়েট প্ল্যান দেওয়া হয় তাদেরকে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে মানসিক টেনশন কমানোর জন্য পেশেন্টকে নিজেকে চেষ্টা করতে হয়। কিছু থেরাপি আছে, কগনিটিভ থেরাপি বলে সেগুলো করা হয়। মেডিটেশন করতে বলা হয়। হ্যাঁ, মানসিক টেনশন যেসব জায়গায় আছে সেখান থেকে একটু সরে আসতে বলা হয়। তার সঙ্গে তাকে কিছু ওষুধ দেওয়া হয়, যে ওষুধগুলো অনেক ক্ষেত্রেই ডিপ্রেশন কমানোর ওষুধ, বা অ্যানজিওলাইটিক মানে অ্যাংজাইটি কমানোর ওষুধ। এগুলো অনেক বেশ কিছু ওষুধগুলো খেলে ঘুম ভাব হয়, ঘুম হয়। অনেক সময় পেশেন্টরা তার জন্য কিছুদিন খেয়ে বন্ধ করে দেয়, তাতে রোগের সুরাহা হয় না। তো এটাকে বলে ফাংশনাল বাউল ডিজিজ। তো ফাংশনাল বাউল ডিজিজ খুব কমন একটা রোগ, কিন্তু আমরা অনেকেই রোগটা সম্পর্কে জানি না। রোগটা সম্পর্কে জানা উচিত। এটা শুধু কনভেনশনাল যে গ্যাসের ওষুধ খেয়ে কিন্তু সারে না, এবং বারবার বিভিন্ন রকম ডাক্তার পরিবর্তন করে দেখানো, একই রিপোর্ট বারবার করেও কিছু লাভ হয় না। এর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, স্পেসিফিক থেরাপি আছে, সেগুলো জানতে হয় এবং ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয়। কখনোই যে কোনো রকমের ওষুধ আমি আমার পরামর্শ অনুযায়ী, আমি আমার নিজের পরামর্শ অনুযায়ী খেতে পারি না। সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, এবং বিশেষ করে যদি সেটা আমাকে লং টার্মে খেতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো ফাংশনাল বাউল ডিজিজ একটা কমন ডিজিজ, এবং কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু খুব খারাপ রোগ না। খারাপ রোগ মানে এর থেকে যে মানে কেউ মারা যাবে, মানে লাইফ থ্রেটেনিং ডিজিজ যেগুলোকে বলি, সেটা কিন্তু না। তো কারণ এটা ডায়াগনোসিস করতে গেলে, ফাংশনাল বাউল ডিজিজ হয়েছে এটা ডায়াগনোসিস করতে গেলে ডাক্তাররা আগে দেখে নেন যে পেশেন্টের সত্যিই সিরিয়াস কিছু হয়েছে কিনা। সেক্ষেত্রে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আলট্রাসোনোগ্রাফি, বিভিন্ন রকম ব্লাড টেস্ট, অনেক কিছু টেস্ট করে
আগে এক্সক্লুড করে নিতে হয় যে না, পেশেন্টের কোনো সিরিয়াস কিছু নেই, এবং তার হিস্ট্রি নিলে বোঝা যায় যে হ্যাঁ, পেশেন্ট মানসিক দিক থেকে একটা সমস্যায় আছে, বা মানসিক সমস্যা না থাকলেও পেট নিয়ে একটা অতিরিক্ত মানসিক উদ্বেগ তার মধ্যে কাজ করে, এবং সমস্যাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানসিক স্ট্রেস বাড়লে বেড়ে যায়। তো এইটুকুই। তো ফাংশনাল বয়েল ডিজিজ একটা কমন ডিজিজ। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারদের পরামর্শ নিন। নমস্কার।